Hello everyone, Assalamu alaikum. Welcome to Easy Popo Education. আমি আফসানা অরিন। আজকে আমরা বিজ্ঞান অনুসন্ধানী পাঠ নবম শ্রেণীর অধ্যায় ৭ নিয়ে আলোচনা করব। অধ্যায় ৭ হলো রাসায়নিক বন্ধন। এই অধ্যায়ে আমরা নিচের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেগুলো হলো যোজ্যতা, যৌগমূলক ও যোজনী, যৌগের রাসায়নিক সংকেত লেখার পদ্ধতি, নিষ্ক্রিয় গ্যাস ও তাদের স্থিতিশীলতা, রাসায়নিক বন্ধন ও বন্ধন গঠনের কারণ, আয়নিক সমযোজী ও ধাতব বন্ধন কি সেটা, ধাতু নিষ্কাশন ও আকরিক এবং বিভিন্ন সংকর ধাতু। তো আজকের ক্লাসে আমরা সবগুলো টপিক হয়তো কভার করতে পারবো না, দেখা যাক আমাদের কতগুলো কভার হয়। তো প্রথমেই আমি যোজ্যতা কি সেটা দিয়ে শুরু করব। আমরা জানি এ পর্যন্ত আবিষ্কৃত 118টি মৌলের ভিন্ন ভিন্ন পরমাণুগুলো যুক্ত হয়েই বিভিন্ন অণু গঠন করে। সুতরাং আমরা যত রকম পদার্থের কথাই বলি না কেন, সকল পদার্থই এই অণু এবং পরমাণু দিয়ে গঠিত। অণুতে থাকা পরমাণুগুলো সুবিন্যস্তভাবে সাজানো থাকে। অণুতে পরমাণুগুলো যুক্ত থাকার কারণ হচ্ছে আকর্ষণ বল বা শক্তি, যাকে আমরা রাসায়নিক বন্ধন বলি। বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন রয়েছে, এগুলো নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তো চলো দেখা যাক যোজনী বা যোজ্যতা এবং যৌগমূলক আসলে কি। তোমরা আগের শ্রেণীতে যোজনী ও যৌগমূলক কি এ সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। এখানে যোজ্যতা, যৌগমূলক ও যোজনী সম্পর্কে আরেকটু বিশদভাবে আলোচনা করা হবে। কোনো মৌলের পরমাণুর যোজ্যতা সম্পর্কে জানার আগে ওই পরমাণুর যোজ্যতা, ইলেকট্রন বলতে কি বোঝায় সেটি জানতে হবে। যোজ্যতা ইলেকট্রনকে ভ্যালেন্স ইলেকট্রনও বলে। কোনো মৌলের পরমাণুর সর্বোচ্চ শক্তি স্তর বা সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। উদাহরণ দেওয়ার জন্য বলা যায় যে বোরন বি ও অক্সিজেন ও এর ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এদের সর্বশেষ কক্ষপথে যথাক্রমে 3টি ও 6টি ইলেকট্রন রয়েছে। সুতরাং বোরন ও অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা যথাক্রমে 3 ও 6। এখন তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, যে চিত্রের প্রথমে রয়েছে আহ ধরো এখানে তোমরা বোরন ও অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন দেখছো। তো প্রথমত ভেতরে কতগুলো নিউক্লিয়াসের মধ্যে কতগুলো নিউট্রন, প্রোটন দেখতে পাচ্ছ। আসলে এইগুলো কিন্তু তোমার যোজ্যতা প্রকাশ করবে না। এই যে সর্বশেষ কক্ষপথে, এই দেখো এখানে কিন্তু টোটাল ধরো 2টা কক্ষপথ আছে। তো শেষ কক্ষপথে তোমার কতটা ইলেকট্রন আছে বা ভ্যালেন্স ইলেকট্রন আছে, সেটাই হচ্ছে তোমার ওই মানে পরমাণুর হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তোমরা এখানে সর্বশেষ কক্ষপথে মোট 3টা ইলেকট্রন দেখতে পাচ্ছ, অর্থাৎ বোরনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হলো 3। আবার দেখো ডান পাশের চিত্রে তোমরা আবার কক্ষপথ দেখতে পাচ্ছ দুটা, মাঝখানে রয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মাঝে রয়েছে প্রোটন এবং নিউট্রন, এবং সর্বশেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন দেখা যাচ্ছে। দেখো দ্বিতীয় কক্ষপথেও কিন্তু ইলেকট্রন আছে, কিন্তু আমরা সেগুলোকে কাউন্ট করব না। আমরা দেখব সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে। সুতরাং এখানে 1 2 3 4 5 6টা ইলেকট্রন রয়েছে। সুতরাং আমরা বলতে পারি অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6। বোরন ও অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে B5 অর্থাৎ বোরনের পারমাণবিক সংখ্যা
এবং অক্সিজেনের পারমাণবিক সংখ্যাকে এভাবে বিন্যাস করা হয়েছে: 1s², 2s², 2p²। তাহলে পাওয়ার গুলো তোমরা যোগ করবে, যোগ করে দেখছো যে এখানে কত আসছে। আবার দেখো অক্সিজেনের 8, অক্সিজেনের 8-এর জন্য 1s², 2s² প্লাস 2p4। আসলে এখানে এই অক্সিজেন এবং বোরনের যে ইলেকট্রন বিন্যাসটা রয়েছে সেটা আমি তোমাদের বই থেকে সংগ্রহ করেছি, কিন্তু এখানে একটা ছোট্ট ভুল রয়েছে। কারণ আমরা জানি বোরনের পারমাণবিক সংখ্যা হলো 5 এবং এর ইলেকট্রন বিন্যাসে 1s², 2s², 2p1 হওয়ার কথা। তাহলেই কিন্তু সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন হবে, কিন্তু এখানে ভুলবশত তারা 2p² দিয়ে দিয়েছে, ফলে সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন দেখাচ্ছে, যেটা কিনা ভুল। তোমরা এটা সংশোধন করে লিখবে। তোমরা নাইট্রোজেন, ফসফরাস ও ক্লোরিনের ইত্যাদি মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে তাদের যোজোটা ইলেকট্রন বের করার চেষ্টা করতে পারো। তাহলে কিভাবে বের করবে? গত অধ্যায়ে আমি তোমাদের কিভাবে ইলেকট্রন বিন্যাস লিখতে হয়, গুছিয়ে লিখতে হয় সেগুলো পড়িয়েছিলাম। সেটা দেখে দেখে নাইট্রোজেনের প্রথমত পারমাণবিক সংখ্যা লিখবে, তারপরে তারা ইলেকট্রন বিন্যাস কিভাবে করছে, তাদের মধ্যে কোনো এক্সেপশন আছে কিনা সেটা মনে করে সুন্দর করে ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করবে। এখন আমরা আলোচনা করব যোজনী বা যোজ্যতা কি, বা ভ্যালেন্সি কি। তোমরা ইতিমধ্যে জানো যে মৌলের পরমাণু সমূহ সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন গ্রহণ, ত্যাগ বা ভাগাভাগি করতে পারে। এভাবে পরমাণু সমূহ ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ বা ভাগাভাগি করার মাধ্যমে অণু গঠন করে। আমি যদি একটু প্রিভিয়াস স্লাইডে যাই, এখানে যে তোমরা বোরন এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখেছো, এখানের কিন্তু শেষ কক্ষপথের ইলেকট্রনটাই তার যোজ্যতা ইলেকট্রন, আমি এতক্ষণ সেটাই বুঝালাম। আবার দেখো, এই যে শেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো রয়েছে, এগুলোই কিন্তু ইলেকট্রন গ্রহণ, মানে শেষ কক্ষপথে যে ইলেকট্রন গ্রহণ, ত্যাগ বা ভাগাভাগি হয়, সে বিষয়টি তোমাদের যোজনী বা যোজ্যতাতে আলোচনা করা হয়েছে। এই যে অভ্যন্তরীণ যেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা ইলেকট্রনই ধরো আছে, এগুলো কিন্তু তোমার মানে পরস্পর পরস্পরের সাথে বা অন্য কোনো পরমাণুর সাথে ইলেকট্রন ভাগাভাগি করতে পারে না। সো অণু গঠন করার জন্য, মানে অণু গঠনের সময় কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে আরেকটি পরমাণু যুক্ত হওয়ার যে ক্ষমতাটা হচ্ছে, সেটাই হচ্ছে যোজনী বা যোজ্যতা। ঠিক আছে? তোমরা এভাবেও বলতে পারো যে কোনো মৌলের একটি পরমাণুর সাথে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণু যুক্ত হতে পারে, সেই সংখ্যাটি হচ্ছে ওই মৌলের যোজনী বা যোজ্যতা। আবার বলতে পারো যে কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে যত সংখ্যক অক্সিজেন পরমাণু যুক্ত হতে পারে, সেই সংখ্যাটি দ্বিগুণ হচ্ছে ওই মৌলের যোজনী বা যোজ্যতা। এখানে উদাহরণ হিসেবে দেয়া হয়েছে অ্যামোনিয়া, যা হচ্ছে নাইট্রোজেনের একটি পরমাণুর সঙ্গে হাইড্রোজেনের 3টি পরমাণু যুক্ত হয়েছে। সুতরাং নাইট্রোজেনের যোজনী কত? নাইট্রোজেনের যোজনী হলো 3। আবার দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের একটি পরমাণুর সঙ্গে ক্লোরিনের একটি পরমাণু যুক্ত হয়েছে, সুতরাং ক্লোরিনের যোজনী হলো 1। আমরা কিন্তু এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন দিয়ে বিষয়টিকে কাউন্ট করছি, তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে। আবার একইভাবে আমরা যদি দেখি যে ক্যালসিয়াম অক্সাইড, এর যোজনী কত, তাহলে আমরা দেখব ক্যালসিয়ামের একটি পরমাণুর সঙ্গে অক্সিজেনের একটি পরমাণু যুক্ত হয়েছে, সুতরাং ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2। আমরা আরেকভাবে বলতে পারি, একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়, তার সেই সংখ্যার দ্বিগুণ করলে ওই পরমাণুর যোজনী বা যোজ্যতা হয়।
যেটা আমি এখন তোমাদের ক্যালসিয়ামের উদাহরণ দিলাম, যে ক্যালসিয়ামের একটি পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে। এখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা 1, তাই এই সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে হবে 2। কাজেই ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2। কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে। কোনো মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। যেমন আয়রনের পরিবর্তনশীল যোজনী 2 এবং 3। আয়রনের একটি পরমাণুর সাথে দুটি ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে আয়রনের যোজনী হয় 2। আবার আয়রনের একটি পরমাণুর সাথে 3টি ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে আয়রনের যোজনী হয় 3। কোনো মৌলের একাধিক যোজনী থাকলে ওই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয়, যেহেতু আমরা এটা আগেই জানি সংজ্ঞা হিসাবে, এবং সুতরাং তাহলে আয়রনের পরিবর্তনশীল যোজনী হবে একই সাথে 2 এবং 3। কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলে। যেমন আয়রন ক্লোরাইড যৌগে আয়রনের সক্রিয় যোজনী 2, কিন্তু আয়রনের সর্বোচ্চ যোজনী কিন্তু 3। অতএব আহ সুতরাং আয়রন ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 3 বিয়োগ 2 সমান 1। আবার যখন তোমরা FeCl3 যৌগে Fe অর্থাৎ আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 3, কিন্তু আয়রনের সর্বোচ্চ যোজনী 3, অতএব এই যৌগে আয়রনের সুপ্ত যোজনী হবে 3 - 3 সমান 0। তো তোমরা এখানে দেখতে পারলে যে আয়রনের কিন্তু পরিবর্তনশীল যোজনী 2টা। এখন যখন FeCl2 লিখছি আমরা, এখানে আমি একটা ভুল করেছি, এটা হবে ফেরাস ক্লোরাইড। আবার যখন FeCl3 হবে আমরা এটাকে বলছি ফেরিক ক্লোরাইড। এবং একই সাথে আমরা এর সুপ্ত যোজনী কিভাবে বের করতে হয় সেটাও জানলাম। এখন আমরা আলোচনা করব যৌগমূলক নিয়ে। একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক কিংবা ঋণাত্মক চার্জ সহ একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। এ ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয়। যৌগমূলক ধনাত্মক কিংবা ঋণাত্মক আধান বিশিষ্ট হতে পারে। এদের আধান সংখ্যাই মূলত এদের যোজনী নির্দেশ করে। যেমন নাইট্রোজেন পরমাণুর সাথে 3টি হাইড্রোজেন পরমাণু এবং একটি হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে অ্যামোনিয়াম আয়ন নামক যৌগমূলকের সৃষ্টি করে। এ আধান সংখ্যা হলো +1 বা 1, সুতরাং এর যোজনীয় 1। আধান বা চার্জ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু যোজনী শুধু একটি সংখ্যার, এর কোনো ধনাত্মক চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন হয় না। তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, যে যৌগমূলকের নাম, সংকেত, চার্জ এবং যোজনী নিয়ে আর কি একটা টেবিউলার ফর্ম তৈরি করা হয়েছে। কার্বনেট, যার সংকেত হচ্ছে এটা, এবং ওই যে দেখো উপরে 2 এটাই হচ্ছে তার চার্জ এবং এর যোজনী হচ্ছে 2। আবার অ্যামোনিয়াম, তার উপরে কিন্তু শুধু প্লাস চিহ্ন দেয়া আছে এবং তার মানে হচ্ছে এর চার্জ +1, অর্থাৎ এর যোজনীয় হচ্ছে 1। আবার সালফেটের উপরে 2 দেয়া আছে, তাহলে হচ্ছে এর চার্জ হচ্ছে -2 এবং এর যোজনী হচ্ছে 2। ফসফেট, এর হচ্ছে পাওয়ার দেওয়া আছে 3-, তাহলে এর চার্জ হচ্ছে -3 এবং যোজনী হচ্ছে 3। একটি ফসফরাস পরমাণু 3টি হাইড্রোজেন পরমাণু ও একটি হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে ফসফোনিয়াম আয়ন তৈরি করছে।
ঠিক আছে, তাহলে এটা একটু যৌগমূলক। যেহেতু ফসফেট মানে ফসফোনিয়াম যৌগমূলকের চার্জের সংখ্যা হচ্ছে +1, সুতরাং এর যোজনী হবে 1। সাধারণত ধনাত্মক চার্জের যৌগমূলককে ক্ষারীয় যৌগমূলক যেমন অ্যামোনিয়া, আর ঋণাত্মক চার্জের যৌগমূলককে অম্লীয় যৌগমূলক বলা হয়। ঠিক আছে। এখন আমরা যৌগের রাসায়নিক সংকেত নিয়ে আলোচনা করব। সুতরাং এখন আমরা যেহেতু রাসায়নিক সংকেত নিয়ে আলোচনা করব, এটা কাকে বলে এটা আসলে আমরা দেখি, বা ডেফিনেশন কি। যৌগের রাসায়নিক সংকেতকে কেমিক্যাল ফর্মুলা অফ এ কম্পাউন্ডও বলা হয়, অর্থাৎ মৌল বা যৌগমূলকের প্রতীক বা সংকেতও তাদের সংখ্যার মাধ্যমে কোনো যৌগ অণুকে প্রকাশ করাই হলো উক্ত যৌগের রাসায়নিক সংকেত। অর্থাৎ যৌগের একটি অণুতে যেসব পরমাণু থাকে তাদের প্রতীক ও সংখ্যার মাধ্যমে অণুটিকে প্রকাশ করা হয়। যেমন H2O হলো পানির অণুর রাসায়নিক সংকেত। এই ক্ষেত্রে অণুর মধ্যে অবস্থিত মৌলের বা যৌগমূলকের সংখ্যাকে সংকেতের নিচে ডান পাশে ছোট করে লেখা হয়। আমি তোমাদের বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করি। তোমরা পর্যায় সারণীতে দেখেছো প্রত্যেকটা মৌলের পরমাণুর জন্য একটি, এক কিংবা দুই ইংরেজি অক্ষরের সুনির্দিষ্ট প্রতীক রয়েছে। কোন যৌগের রাসায়নিক সংকেত হচ্ছে যেসব মৌল দিয়ে ওই যৌগটির রাসায়নিক গঠন হয়েছে তার একটি প্রতীকী উপস্থাপনা। অর্থাৎ এখানে কোন যৌগের অণুতে যেসব পরমাণু থাকে, যেসব পরমাণুর প্রতীক এবং সংখ্যার মাধ্যমে অণুটিকে প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে মানে কোন কোন যৌগের অণুতে যেসব পরমাণু থাকে সেসব প্রতীক, মানে সেই পরমাণুর প্রতীক এবং সংখ্যার মাধ্যমে কিন্তু অণুটিকে প্রকাশ করা যায়। যেমন যেটা আমি তোমাদেরকে পানির এক্সাম্পল দিলাম এখন, এটা হচ্ছে রাসায়নিক সংকেত, এবং এই সংকেত লেখার কিছু নিয়ম আছে। এখন আমরা সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। কোন মৌলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাকে ইংরেজিতে মৌলের প্রতীকের ডান পাশে নিচে ছোট করে লেখা হয়, এটা আমরা অলরেডি আলোচনা করলাম। ওজন, তোমরা জানো ওজনের একটি অণুতে 3টি অক্সিজেন পরমাণু থাকে, তাই ওজন অণুর সংকেত হচ্ছে O3। আবার কিছু মৌল অণু গঠন করে না, তাই তাদেরকে শুধু প্রতীক দিয়ে বোঝানো হয়। যেমন সকল ধাতু, আয়রনকে বোঝাতে কিন্তু শুধু Fe লিখলে হবে। এছাড়া সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি আরো নানা উদাহরণ রয়েছে। কখনো কখনো কোনো যৌগের অণুতে দুইটি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয়। তাদের যোজনী যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য না হয়, তাহলে দুটি মৌলের প্রতীক পাশাপাশি লিখে একটি মৌলের প্রতীকের পাশে অন্যটির যোজনী লিখতে হয়। যেমন এখানে তোমরা উদাহরণ দেখতে পাচ্ছ। উদাহরণটি হলো অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড। অর্থাৎ কোনো যৌগমূলক একাধিক সংখ্যক থাকলে যৌগমূলকটিকে প্রথম বন্ধনীর মধ্যে রেখে অপর সংখ্যা লিখতে হয়। যেমন অ্যামোনিয়াম ফসফেট। এখানে অ্যামোনিয়ামকে প্রথমে NH4 এবং ফসফেটের মানে সংখ্যাটা এখানে লিখে দেওয়া আছে 3 এবং PO4 ফসফেট। যদি দুটি মৌলের যোজনী কোনো সাধারণ সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, তাহলে যোজনীগুলো ওই সাধারণ সংখ্যা দিয়ে ভাগ দিয়ে মৌলের পাশে পূর্বের নিয়মে ভাগফলটি লিখতে হবে। এখানে তোমরা দুটো উদাহরণ দেখতে পাচ্ছ, কার্বন ডাই অক্সাইড এবং আয়রন সালফাইড। তোমাদের আরো কিছু নিয়ম রয়েছে, সেগুলো আমরা এখন আলোচনা করব। প্রথমত, কোনো মৌলের অণুর রাসায়নিক সংকেত লিখতে হলে ওই অণুতে বিদ্যমান পরমাণুর প্রতীকটি লিখে মৌলটির প্রতীকের ডান পাশে
নিচে ছোট করে সাবস্ক্রিপ্ট অণুতে মৌলের সংখ্যা লিখতে হবে। যেমন নাইট্রোজেন যেমন নাইট্রোজেন অণুতে দুটি নাইট্রোজেন পরমাণু থাকে, সুতরাং নাইট্রোজেনের সংকেত হলো N2। কিছু মৌল আছে যারা অণু গঠন করে না, তাদেরকে শুধু প্রতীক দিয়ে বোঝানো হয়। যেমন সকল ধাতু অণু গঠন করে না, কাজে আয়রনকে বোঝাতে বা লিখতে হলে শুধু Fe লেখা হয়। এটা আমি তোমাদেরকে প্রিভিয়াস স্লাইডে অলরেডি দেখিয়েছি। আবার নিষ্ক্রিয় গ্যাসগুলো অণু গঠন করে না বলে এদেরকে লিখতেও শুধু তাদের প্রতীক ব্যবহার করা হয়। যেমন হিলিয়াম লেখা হয় He হিসেবে। কোন যৌগের অণু যদি দুটি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয়, তাহলে যৌগটির অণুতে বিদ্যমান মৌল কিংবা যৌগমূলক দুটির প্রতীক পাশাপাশি লিখে একটি মৌলের পাশে নিচের দিকে ছোট করে অপর মৌলটির যোজনী লিখতে হবে। যেমন আমরা জানি অ্যালুমিনিয়ামের যোজনী 3 এবং অক্সিজেনের যোজনী 2। এই দুটি মৌল দিয়ে গঠিত যৌগ হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এর সংকেত হলো Al2O3। এখানে Al এর পাশে নিচের দিকে ছোট করে অক্সিজেনের যোজনী 2 লেখা হয়েছে এবং অক্সিজেনের পাশে নিচের দিকে ছোট করে অ্যালুমিনিয়ামের যোজনী 3 লেখা হয়েছে। একইভাবে ক্যালসিয়ামের যোজনী 2 এবং ক্লোরিনের যোজনী 1। সুতরাং উপরোক্ত নিয়ম অনুযায়ী ক্যালসিয়াম ও ক্লোরিন দিয়ে গঠিত ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হলো CaCl2। তবে যৌগে উপস্থিত মৌলসমূহ বা যৌগমূলকের যোজনী একই হলে সংকেতে যোজনী লেখার প্রয়োজন হয় না। যেমন ক্যালসিয়ামের যোজনী 2 এবং অক্সিজেনের যোজনী 2, এই দুটি মৌল দিয়ে গঠিত যৌগ ক্যালসিয়াম অক্সাইডকে Ca2O2 না লিখে CaO লেখা হয়। আমি কিন্তু প্রিভিয়াস উদাহরণে এরকম একটা সংকেত তোমাদের দেখিয়েছিলাম। আবার তখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে আমি তোমাদের দেখাই, এই যে ঠিক আছে ক্যালসিয়াম অক্সাইড, তাহলে ক্যালসিয়ামের যোজনী এখানে 2 কিভাবে আসলো? আমি তোমাদের এটা তখন দেখিয়েছিলাম, এখন আরো বিস্তারিত বললাম যে এখানে ক্যালসিয়ামের যোজনী 2 এবং অক্সিজেনের যোজনীও 2, এবং এটাকে Ca2O2 না লিখে ডিরেক্ট CaO এভাবে ব্যালেন্স করে লেখা হয় এবং আলটিমেটলি এর যোজনী হবে হচ্ছে 2। আচ্ছা, আবার কোনো মৌলের সঙ্গে কোনো যৌগমূলক থাকলে এবং তাদের যোজনী জানা থাকলে উপরের নিয়ম অনুযায়ী তাদের দিয়ে গঠিত যৌগের সংকেত লেখা যাবে। যেমন ম্যাগনেসিয়াম একটি মৌল এবং এর যোজনী 2 এবং ফসফেট একটি যৌগমূলক যার যোজনী 3। সুতরাং নিয়ম অনুযায়ী এদের দিয়ে গঠিত ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত হবে Mg3PO4 ব্র্যাকেটে 2। এক্ষেত্রে কোনো বিভ্রান্তির সুযোগ না রাখার জন্য যৌগমূলকটি প্রথম বন্ধনীর মধ্যে রেখে লিখতে হবে। ঠিক আছে, ম্যাগনেসিয়ামকে আমি 3 শেয়ার করেছি এবং ফসফেটের সাথে আমি 2 যোজনী শেয়ার করে এভাবে লিখেছি। যদি মৌল দুটির যোজনী কোনো সাধারণ সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, তাহলে মৌল দুটির যোজনীকে সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করে মৌল দুটির পাশে প্রাপ্ত ফলাফল দ্বয় নিয়ম অনুযায়ী লিখতে হবে। যেমন কার্বন ডাই অক্সাইড অণু কার্বন এবং অক্সিজেন এই দুটি মৌল দিয়ে গঠিত। এখানে কার্বনের যোজনী 4 এবং অক্সিজেনের যোজনী 2, কিন্তু এটিকে আমরা C2O4 লিখি না, যেহেতু কার্বন ও অক্সিজেনের যোজনীকে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে যথাক্রমে 2 এবং 1। সুতরাং নিয়ম 1 অনুযায়ী কার্বনের ডান পাশে নিচে 1 এবং অক্সিজেনের ডান পাশে নিচে 2 লেখার কথা। কিন্তু আমরা যখন সংকেত লিখব তখন 1
মানে এক সংখ্যাটা লেখার কোনো প্রয়োজন হয় না। তাই কার্বন ডাই অক্সাইডের সংকেত আমরা লিখি CO2। এখন আমরা আলোচনা করব নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা অথবা ইনার্ট গ্যাস এবং স্ট্যাবিলিটি নিয়ে। তোমরা ইতিমধ্যে জানো যে নিষ্ক্রিয় গ্যাস সমূহ পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে অবস্থিত। নিষ্ক্রিয় গ্যাসগুলোর এই নিষ্ক্রিয়তা বা স্থিতিশীলতার কারণ হচ্ছে এদের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, কাজেই তার একটি মাত্র শক্তি স্তর, সেটি হচ্ছে 1s। সেটি পূর্ণ করতে মাত্র 2টি ইলেকট্রন প্রয়োজন এবং হিলিয়ামের সর্বশেষ কক্ষপথ বা শক্তি স্তরে রয়েছে সেই 2টি ইলেকট্রন। অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস সমূহ সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন দিয়ে এস এবং পি অরবিটাল পূর্ণ করে থাকে। নিচের কয়েকটি নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন দেখানো হলো। এই যে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ মূলত এটাই। এখানে দেখো হিলিয়ামকে আমরা লিখেছি 1s², নিয়নকে লিখেছি 10, 1s², 2s², 2p6, এবং আর্গনকে লিখেছি 18, 1s², 2s², 2p6, 3s², 3p6। তাহলে তোমরা এর সর্বশেষ শক্তি স্তরে কি দেখতে পাচ্ছ, অর্থাৎ এখানে কতটি ইলেকট্রন আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। আহ এখানে কিন্তু 6, 7, 8টা, আবার আর্গনের ক্ষেত্রেও 8টা করে ইলেকট্রন দেখানো আছে। এরপরে তোমরা আরো দুটো উদাহরণ দেখতে পাচ্ছ। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে হিলিয়ামের সর্বশেষ স্তরে 2টি এবং অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে 8টি করে ইলেকট্রন থাকায় তাদের সর্বশেষ শক্তি স্তর পূর্ণ করতে আর ইলেকট্রনের প্রয়োজন নেই। তাই এরা স্থিতিশীলতা অর্জন করে। কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকলে এরা সর্বাধিক স্থিতিশীল হয়, অর্থাৎ এদের আর কোনো স্থিতিশীল হওয়ার প্রয়োজন নেই। এবং এই নিষ্ক্রিয় গ্যাস সমূহ অধিক স্থিতিশীল হওয়ার জন্য তারা অন্য মৌলকে ইলেকট্রন প্রদান না করে আহ মানে স্থিতিশীল থাকে এবং পাশাপাশি তারা গ্রহণও করে। ফলে এরা রাসায়নিকভাবে আসক্তিহীন বা নিষ্ক্রিয় হয়ে পড়ে। আমরা মূলত কি জানি যে আমাদের সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন সংখ্যাগুলো রয়েছে এরা পরস্পরের সাথে মানে আহ একজন আরেকজনের সাথে কি করে, ভাগাভাগি করে ইলেকট্রন, অথবা যোগ হয়, গ্রহণ করে বা ত্যাগ করে, এরকম। কিন্তু এর সর্বশেষ শক্তি স্তরে যে স্থিতিশীলতার জন্য আলটিমেটলি ইলেকট্রন শেয়ার হয় সেটার আর প্রয়োজন নেই, কারণ তারা অলরেডি স্থিতিশীল। এবং এদের মধ্যে আর হচ্ছে মানে সর্বাধিক স্থিতিশীল হওয়ার কারণে এদের মধ্যে আর কোনো প্রকার ইলেকট্রন আদান প্রদান বা গ্রহণ বর্জন এগুলোর কোনোই প্রয়োজন হয় না। তাই এরা হচ্ছে রাসায়নিকভাবে আসক্তিহীন বা নিষ্ক্রিয় হয়ে পড়ে। তাই এদেরকে নিষ্ক্রিয় বলা হয়, নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। ঠিক আছে, এবং স্থিতিশীলতা বলতে কি সেটা আশা করি তোমরা বুঝেছো। এখন আমরা আলোচনা করব অষ্টকের নিয়ম নিয়ে। আমরা জানি যে যেহেতু নিষ্ক্রিয় গ্যাসগুলো সবচেয়ে বেশি স্থিতিশীল, তাই প্রতিটি মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে বা ভ্যালেন্স শেলে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, অর্থাৎ তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জন করার প্রবণতা দেখায়।
একটি মাত্র হিলিয়াম ছাড়া বাকি সব নিষ্ক্রিয় গ্যাসেরই সর্বশেষ শক্তি স্তরের 8টি ইলেকট্রন আছে। হিলিয়ামের কেন নেই? কারণ হিলিয়ামের তো পারমাণবিক সংখ্যাই 2, তাই এটাকে তো আর ওভাবে আমরা কনভার্ট করতে পারছি না। তাই মৌল বা পরমাণু সমূহ যখন অণু গঠন করে তখন তারা ইলেকট্রন গ্রহণ, ত্যাগ বা ভাগাভাগি করার মাধ্যমে তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে। একেই অষ্টক নিয়ম বা অক্টেট রুল বলা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, মিথেন অণুতে কার্বন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন রয়েছে। এই 8টি ইলেকট্রনের মধ্যে 4টি কার্বনের আর 4টি ইলেকট্রন হাইড্রোজেন পরমাণু থেকে আসে। এই যে তোমরা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রটিতে কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে এখানে কার্বনের চারপাশে 4টা হাইড্রোজেন রয়েছে এবং 4টা ইলেকট্রন হাইড্রোজেনের এবং 4টা ইলেকট্রন হচ্ছে কার্বনের। তার মাধ্যমে এরা একটা পেয়ার গঠন করেছে এবং এটার মাধ্যমে কিন্তু তারা অষ্টকের নিয়মটা মেনে চলেছে। এখানে তোমরা কিছু যৌগ দেখতে পাচ্ছ। এই যৌগগুলো মূলত অষ্টকের নিয়ম মেনে চলে না। ঠিক আছে। এখন হিলিয়াম ছাড়া সকল নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন আছে, যেটা তোমরা জানো। এবং পর্যায় সারণীর 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলো অষ্টকের নিয়ম ভালোভাবে অনুসরণ করে। কিন্তু অষ্টকের নিয়মের কিছু ব্যতিক্রমও রয়েছে। এই যে তোমরা যৌগগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অষ্টকের নিয়ম মেনে চলে না। আচ্ছা, এখানে প্রথম যৌগটাকে দেখো, SF4 সালফার টেট্রাফ্লোরাইড। এই যৌগে একটি সালফার পরমাণু 4টি ফ্লোরিন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করে। ফলে প্রতিটি ফ্লোরিন পরমাণু অষ্টক পূর্ণ হলেও এস এর সর্বশেষ শক্তি স্তরে 10টি ইলেকট্রন পাওয়া যায়। অর্থাৎ এস পরমাণু যৌগ গঠনে অষ্টকের নিয়ম অনুসরণ করেনি। এই যে তারা অষ্টকের নিয়ম অনুসরণ করলো না, এটাই হলো অষ্টক সম্প্রসারণ। তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, অষ্টকের নিয়মের কিছু সীমাবদ্ধতার কারণে বিজ্ঞানীরা নতুন একটি নিয়মের উপস্থাপন করেন, যাকে দুয়ের নিয়ম বলা হয়। দুয়ের নিয়মটি অষ্টক নিয়ম থেকে অধিকতর উপযোগী এবং আধুনিক। নিষ্ক্রিয় গ্যাসগুলোর সর্বশেষ শক্তি স্তরে যেমন 2টি বা 8টি ইলেকট্রন বিদ্যমান, তেমনি অণু গঠনে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 1 বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান বিদ্যমান থাকবে। এটাই হচ্ছে দুয়ের নিয়ম। অর্থাৎ অণুতে যে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 1 বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করবে। যেমন ধরো, ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 4 জোড়া অর্থাৎ 8টি ইলেকট্রন বিদ্যমান এবং হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 1 জোড়া অর্থাৎ 2টি ইলেকট্রন বিদ্যমান। এক্ষেত্রে সকল পরমাণু দুইয়ের নিয়ম অনুসরণ করেছে। উল্লেখ্য যে তোমাদেরকে যেটা আমি বললাম যে 1 থেকে 20 পর্যন্ত মূলত অষ্টকের নিয়ম ও দুইয়ের নিয়ম ভালোভাবে অনুসরণ করে। 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে সেগুলো। তো আজকের আলোচনা তোমাদের এ পর্যন্তই। রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের পরবর্তী যে সকল টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আগামী ভিডিওতে হাজির হব।
আজকের জন্য এ পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।